গো, সকাল হয়ে গেছে তো, চাটা নাও, বেলা গড়িয়ে যাচ্ছে তো। বেলা গড়িয়ে যাচ্ছে? কেন? কটা বাজে? 9টা বেজে গেছে। অফিস যাবে না নাকি আজকে? কি বলছো? 9টা বেজে গেছে? আগে ডাকুনি কেন? 9টা বেজে গেছে শুনে ধর্মর করে উঠতে গেলাম, কিন্তু এতটা দুর্বল হয়ে পড়েছি বুঝিনি। উঠে দাঁড়াতেই মাথা ঘুরে কেমন পড়ে যাওয়ার মতন অবস্থা হলো। স্ত্রী আমাকে ধরতেই চিৎকার করে বলে উঠল, এ কি গো, গায়ে তো তোমার বেশ জ্বর। তুমি বেরোবে কি করে আজকে? আজকে সারাদিন তোমার বিশ্রামের দরকার। আমি জলপট্টির ব্যবস্থা করছি, তুমি চুপটি করে বিছানায় শুয়ে পড়ো দেখি। এরপর আমাকে ধরে বিছানায় শোয়ালো কোনো রকম আমার স্ত্রী। কিন্তু হঠাৎ এই রকম কেন হলো বুঝতে পারছি না। এই জ্বর যে সামান্য কোনো জ্বরের মতন একদমই নয়। সেটা কেন ঠিক বলে বোঝাতে পারবো না। কালকে কালকে রাতেও দিব্যি ছিলাম। হঠাৎ হঠাৎ সকালে যে কেন এইভাবে জ্বর হয়ে দুর্বল হয়ে পড়লাম সেটা আন্দাজ করতে পারছি না। শুধু এইটুকু মনে আছে, রাত্রে খাওয়া শেষে ঘুমোতে যাব এমন সময় ঘরের বাইরে কেউ যেন আমাকে ডাকলো। বিভূতি, শুনতে পারছো? আমি এসেছি, বাইরে এসো একবার। অদ্ভুত সে শিশের সুরটা এতটাই মধুর যে কিছু না ভেবে সেই সুরের দিকে যেন ভেসে যেতে ইচ্ছা করে। এরপর সাড়া না পেয়ে আমি বাইরে বেরিয়ে দেখতে গিয়েছিলাম যে কে আমাকে ডাকছে। বেরিয়ে কাউকে দেখতে না পেয়ে এদিক ওদিক দেখে চিৎকার করে বললাম, কে কে ওখানে? সামনে এসো। আমার স্ত্রী বেরিয়ে এসে আমার পিঠে হাত দিয়ে বলল, কি গো, বাইরে কি করছো? কাকে ডাকছো অমন ভাবে? ধর্মর করে উঠে বললাম, হ্যাঁ, কে? ও, তুমি? না, আসলে কেউ ডাকলো মনে হলো, তাই। কিন্তু দেখছি না তো কাউকেই। ও, তাহলে হয়তো আমার মনের ভুল হবে। চলো ঘরে, অনেক রাত হলো। এরপর মনের ভুল ভেবে স্ত্রীকে বললাম, তাই হবে। না হলে ওই কাউকেই তো দেখছি না। এরপর দুজনে ভেতরে চলে আসি। শুয়ে আছি, মাঝে একবার মনে হলো আবার সেই সুরটি কানে ভেসে এলো, আর কেউ বুঝি আমাকে আবার ডেকে বলল, কি রে বিভূতি, এলি না? আয়, দেখ, আমি তোর জন্য অপেক্ষা করছি। বুকটা কেমন ধরপর করে উঠল, কিন্তু সাহস হলো না উঠে গিয়ে দেখার। এত রাত্রে কেই বা ডাকতে পারে? সব হয়তো মনের ভুল, কিন্তু সুরটি কে বাজাচ্ছে সেটা সম্পর্কে কিছু মাথায় এলো না। এই বলে তারপরে কোনো রকমে এপাশ ওপাশ করতেই ঘুমিয়ে পড়লাম। আর কিচ্ছু মনে নেই। সকালে উঠে দেখি এই রকম। এরপর এত জ্বর দেখে আমার স্ত্রী রীতিমতন জলপট্টি দিল, কিন্তু জ্বর কেমন কমছেই না। দুপুরে ওষুধ খাওয়ার পরেও জ্বর যেইকে সেই রয়ে গেছে। এমন সময় কিছু বুঝতে না পেরে স্ত্রীকে টেলিফোনে কাকে যেন বলতে শুনলাম, হ্যাঁ, জানো তো, তোমার দাদার সকাল হঠাৎ থেকে জ্বর আসে, শরীরটাও বেশ দুর্বল। ওষুধ খেয়েছে, জলপট্টিও দিয়েছি, তাতেও জ্বর কমছে না। একা মানুষ, কি করব কিছু বুঝেও উঠতে পারছি না। তোমরা একবার সময় হলে তুমি একবার আসলে না, ভীষণ সুবিধে হতো গো। আচ্ছা বেশ, তুমি তাহলে কালকে একবার এসো, এসে দেখে যেটা ভালো বুঝবে সেটাই করবে। এইভাবে একটা কোণে পড়ে থাকতে দেখে ওকে
একটুও ভালো লাগছে না আমার। ফোনের ওপারে কে ছিল ঠিক বুঝতে পারলাম না। আমি যে নিজে থেকে কোনো কিছু জিজ্ঞেস করব সেটার উপায় নেই। মুখে তেমন স্বাদ নেই। 103-এর উপর জ্বর। শরীরও এত দুর্বল যে উঠে বসা তো দূর, কথাও বলতে পারছি না। রাত্রে কোনো রকম কিছু মুখে দিয়ে ওষুধটা খেয়ে শুয়ে পড়ি। ওইদিকে আমার স্ত্রী সারা রাত আমার মাথায় জলপট্টি করে চলেছে। পরদিন সকালে যেন শরীরটা আরো খারাপ হয়ে পড়ে। ঘুম থেকে উঠে শরীরটা ছটপট করছে। এমন সময় বাইরে থেকে শুনতে পেলাম, কই গো সব, কোথায় গেলে? এই তো, এসো ভেতরে এসো। তোমার যে দুপুরে আসার কথা ছিল। এরপর আমার স্ত্রী ভেতরে এসে বলল, কি গো, ওই দেখো কে এসেছে। আমি কষ্ট করে কোনো রকমে উঠে বসে দেখি যে কিশোরী এসেছে। আমাকে দেখেই বলল, কি হে বিভূতি, শরীর এখন কেমন? আমাকে চুপ করে থাকতে দেখে আমার স্ত্রী গোটা বিষয়টা জানায়। তোমাকে কালকে তো সবই বললাম, দেখো না আজকে সকাল থেকে অবস্থা আগের চেয়েও যেন কেমন খারাপ হয়ে গেছে। এই বলে কিশোরী আমার কাছে এসে কি বেশ দেখে বলল, বৌঠান, ভালো হয়েছে আমি সকাল সকাল এসে গেছি। দেখে যা বুঝছি আমাকে বিভূতিকে নিয়ে এক্ষুনি একবার হসপিটাল থেকে ঘুরে আসতে হবে। এইভাবে ঘরে থেকে ওর জ্বর কমবে না। চলো বিভূতি, তৈরি হও নাও। আমি তাহলে সকালের খাবারটা তৈরি করে তোমাদের দিয়ে দিই, তারপর তোমরা তাহলে হসপিটালে যাও। এরপর সকালের খাবারটা কোনো রকমে নেড়ে চেড়ে খেয়ে ওষুধটা খেলাম। এরপর আমি তৈরি হয়ে নিলাম। কিশোরী একটা রিক্সা ডেকে আনলো। রিক্সায় উঠে আমরা হাসপাতালের দিকে গেলাম। অবাক কাণ্ড, ডাক্তারও দেখে তেমন কিছু বুঝতে পারলো না। শুধু বলল আর কিছুদিন অপেক্ষা করতে হবে। এইদিকে আমার শরীর সকালের থেকেও আরো কেমন জানি দুর্বল হতে থাকছে। কিশোরী আমাকে বলল, যা বুঝছি এইভাবে হবে না। চলো বিভূতি, একবার মঠলেন যাওয়া যাক। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, রাতের দিকে বাড়াবাড়ি হলে বৌঠান একা সামলাবে কি করে বলতো? সে তো বুঝলাম, কিন্তু মটলেনে গিয়ে কি হবে? ডাক্তার যেখানে কিছু করতে পারলো না, ঠাকুরমশাই কি পারবে? আর তাছাড়া আহা, কোনো কিন্তু টিন্তু নয়, তুমি বেশি কথা বলো না এই অবস্থায়। যা বলছি শোনো, আমাদের একবার যাওয়া উচিত সেখানে। ছাড়ার পাত্র আর যেই হোক, কিশোরী নয়। এক প্রকার জোর করে আমাকে টানতে টানতে রিক্সাতে চাপিয়ে কোনো মতে মটলেনে গিয়ে উপস্থিত হলো। এরপর সেখানে থাকা একটা দোকানে গেল। কিছু একটা কিনে পকেটে পুরতে দেখলাম। এরপর তারানাথের বাড়ির সামনে গিয়ে কিশোরী বার 2-3 দরজায় কড়া নাড়ল। আর ক্যাচ করে দরজা খুলতেই আমাদের দেখে, তোমরা এই অসময়, এসো এসো, ভেতরে এসো। এরপরে আমরা ভেতরে যেতেই ঠাকুরমশাই বললেন, কিশোরী, বিভূতিকে সাবধানে বসাও, আমি আসছি। ভেতর থেকে এসে আমাদের কাছে বসে আমাদের এই অবস্থা দেখে ঠাকুরমশাই বললেন, তা বিভূতি, কবে থেকে এই রকম অবস্থা? হ্যাঁ, দেখে তো খুব একটা ভালো মনে হচ্ছে না। দেখুন না, কালকে থেকে হঠাৎ এই জ্বর। তার আগের দিন কোনো আশ্চর্যকর ঘটনা কিছু ঘটেছিল? আশ্চর্য? ঠিক মনে করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তার আগের দিন রাতে কি বেশ যেন ডাক ছিল। সাড়া দিয়ে বাইরে গিয়ে দেখি কেউ নেই। হয়তো মনের ভুল। তখনও আমি সুস্থ স্বাভাবিক, কিন্তু সকালের পর থেকে কি যে হলো। কিশোরী আমাকে থামিয়ে বলল, ওষুধ খেয়েও কমছে না, ডাক্তারও কিছু আশ্বাস দিয়ে বলতে পারলো না।
ঠাকুরমশাই একটু মুচকি হেসে বললেন, ডাক্তার, ওই সব এখানে কি করবে? এ তো ডাক্তার দিয়ে সারবার নয় হে কিশোরী। মানে ঠিক কি হয়েছে বিভূতির? তোমাদের এর আগে নিশাকার পিশাচের গল্প বলেছি। নিশাকার পিশাচ? কই না তো। কিশোরী, শরীরটা শরীরটা খারাপ লাগছে কেমন। কিশোরী, ওকে একটু ধরে রাখো, আমি ওর জন্য একটা জিনিস নিয়ে আসছি। আমাকে কিশোরী কোনো রকমে ধরে রেখেছে, মাথাটা কেমন যেন ধরেছে, গায়ের তাপমাত্রাও না হলেও 104 ছুঁই ছুঁই। দেখলাম ঠাকুরমশাই একটি কি বেশ নিয়ে এসে আমার হাতে পরিয়ে কি সব মন্ত্র বলতে থাকে। এরপর সেটা আমার হাতে পরিয়ে দিল ঠাকুরমশাই। তারপর তারপর আর কিছু মনে নেই, আমি জ্ঞান হারালাম। এরপর যখন জ্ঞান ফিরল, দেখি আমার সামনে কিশোরী বসে। সে বলল, কি হে বিভূতি, এখন কেমন লাগছে? কি হয়েছিল আমার? এরপর কিশোরী সবটা বললে পুরো বিষয়টা বুঝতে আর অসুবিধা হলো না, সবটা মনে পড়ে গেল। আমার শরীর খারাপ থেকে শুরু করে কিশোরীর সাথে তারানাথের কাছে আসা, তারপর ঠাকুরমশাই আমাকে কি বেশ একটা দেন, সবটা। এরপর ঠাকুরমশাই আমাকে উদ্দেশ্য করে বললেন, তোমাকে আমি রুদ্রাক্ষ পরিয়েছি। এই রুদ্রাক্ষ সাধারণ কোনো রুদ্রাক্ষ নয়। সতীর 51 পিঠের প্রতিটি থেকে পাথর এনে সেসব দিয়ে একটা ছোট্ট মন্দির তৈরি করে ভানগড়ের এক এলাকায় মহামায়ার পুজো করা হয়। সেখানে মাকে সাক্ষী রেখে এই রুদ্রাক্ষটা যজ্ঞ করে নিয়ে আনা। তা হঠাৎ আপনি এই রুদ্রাক্ষটি কেন নিয়ে এসেছিলেন? কিশোরীর প্রশ্নের জবাবে ঠাকুরমশাই বলে উঠলেন, তোমাদের বলছিলাম না নিশাকার পিশাচের কথা? আগে সেই পিশাচ সম্পর্কে সবটা জানতে হবে তোমাদের। আচ্ছা, আমার এইসবের পেছনে কি তাহলে এই নিশাকার পিশাচি রয়েছে? তারানাথের হাসি দেখে বুঝতে অসুবিধা হলো না যে আমার সন্দেহটা পুরোপুরি ঠিক। এরপর কিশোরী জিজ্ঞাসা করল, তা আপনি যেই নিশাকার পিশাচের নাম বলছেন, সেটা হঠাৎ বিভূতির জীবনে এলো কেন? তোমরা যখন এখানে এলে তখনই একটা আষ্টে কেমন একটা সোদা সোদা গন্ধ পেয়েছিলাম। তাতে আন্দাজ করলাম পুরো বিষয়টা বুঝতে হলে তোমাদের আমার একটি গল্প শুনতে হবে। কিভাবে আমি এই সব বুঝলাম? ব্যাপারটা একটু খুলে বলুন না, আমি জানতে চাই। আমি ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলাম। এরপর ঠাকুরমশাই গল্প বলা আরম্ভ করলেন, আর আমি কিশোরী একটু নড়ে চড়ে বসলাম গল্প শুনবো বলে। সেই সময়ের গল্প, যখন আমার সবে সবে বিয়ে হয়েছে। বলতে পারো পরিবারের চাপে এক প্রকার জোর করেই এই বিয়েটা করতে হয়েছিল। যারই তখনও হয়নি, তেমন সংসারের প্রতি টানও জন্মায়নি। বিয়ের কিছুদিন পরেই ঠিক করলাম আর এই চার দেওয়ালের মধ্যে থাকতে ভালো লাগছে না।
আমি আবার ভবঘুরে জীবনে ফিরে যাই। হাঁটতে হাঁটতে আমি একদিন সন্ধ্যা নাগাদ পৌঁছালাম ভানগড়ের মাটিতে। প্রবল বৃষ্টিতে ভিজে নাজেহাল। কোথায় থাকবো, কি খাবো, কিছু বুঝে উঠতে পারলাম না। কোনো মতে কিছুটা এগিয়ে গিয়ে সামনে একটা বাঁশ বাগান দেখলাম। বাঁশ বাগানটা দিয়ে যখন হাঁটছিলাম, মনটা কেমন জানি কু ডাকছিল। বাঁশ বাগানের লাগোয়া একটি পুকুর পাড় ছিল। সেখান দিয়ে হাঁটার সময় গোটা শরীর জুড়ে এক শিহরণ খেলে গেল। কিছু একটা আন্দাজ করতে পেরেও পারছিলাম না ব্যাপারটা। এরপর বাঁশ বাগানটা পেরিয়ে সামনে একটা কালী মন্দির চোখে পড়ল। ছুটে সেখানে যেতেই দেখলাম সাধারণ কোনো মন্দির নয় এটি। মন্দিরে তখন সন্ধ্যা আরতি চলছিল। মা আদ্যাশক্তি মহামায়ার সন্ধ্যা আরতি দেখে ভেতর থেকে এক অদ্ভুত শান্তি অনুভূত হলো। মন্দিরের চারিদিকে আত্মা মায়ের যজ্ঞের আগুন ধরানো আছে। আদ্যাশক্তি মহামায়ার পুজো হচ্ছিল? কিশোরীর প্রশ্নের জবাবে ঠাকুরমশাই বললেন, হিন্দু ধর্মে কথিত আছে দেবরাজ ইন্দ্রের দেবলোক ফিরে যাওয়ার জন্য উনি তপস্যা শুরু করেন। সেই তপস্যায় মা মহামায়া সন্তুষ্ট হয়ে আবির্ভূত হন। তখন থেকেই মা মহামায়ার পুজোর প্রচলন চলে এসেছে এই ভুবনে। সন্ধ্যা আরতি শেষ হতে সেখানকার পুরোহিতকে ডেকে বললাম, নমস্কার পুরোহিত মশাই, আমি হলাম তারানাথ তান্ত্রিক, ভবঘুরে মানুষ। এই বৃষ্টিতে হাঁটতে হাঁটতে এখানে এসে পৌঁছালাম। তা তা বলছি, এখানে আজকের দিনটা কি কোনো মতে কাটানো যাবে? এখানে এইভাবে একা একা থাকা একদমই সুবিধের নয়। বিপদ চারিদিকে। আগে এই নাও মায়ের প্রসাদ। ছোট, ওনাকে প্রসাদ দাও। এই বলে সেই মন্দিরে থাকা অন্য আর একজন আমাকে মায়ের প্রসাদ দিলেন। প্রসাদ খেয়ে যেন মনের আর পেটের তৃপ্তি দুই মিটল। পুরোহিত মশাই জানালেন, ঠাকুর মশাই, ও হচ্ছে আমার ছোট ভাই। ও আমার সাথে এই মন্দিরের দায়িত্বে আছে। এর আগে আমাদের বাবা ছিলেন এই মন্দিরের ভারপ্রাপ্ত পুরোহিত। তারপর সেই বিপদ আমাদের পরিবারকেও ছাড়ল না। বাবার মৃত্যুর পর আমরা এই মন্দিরের দায়িত্ব গ্রহণ করি। এরপরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা পুরোহিত মশাই, আপনি কোন বিপদের কথা বলছেন? চোর ডাকাতের? তাচ্ছিল্যের সাথে হেসে পুরোহিত মশাই বললেন, তাহলে আর যাই হোক, এখনকার মানুষ বেঁচে যেত। তাহলে আর কোন বিপদ এই ভানগড়ের মাটিতে আছে যার কথা আপনি বলছেন? এখানে মাঝে মধ্যেই গ্রামের জোয়ান ছেলে পুরুষেরা নিখোঁজ হয়ে যায়। তারপর কি হয় তাদের সাথে? আপনি এখানে নিশ্চয়ই আসার সময় বাঁশ বাগানটি দেখেছিলেন। হ্যাঁ, সেখানে একটু পুকুরও ছিল তো। নিখোঁজ হওয়ার পরের দিনই তাদের মৃতদেহ ওই বাঁশবাগানের পুকুর পাড়ে পাওয়া যায়। এই তো দুদিন আগেই বাঁশবাগানের পিছনে পুকুর পাড়ের দিকটায় একটা জোয়ান ছেলে নিথর দেহ পাওয়া গেছে।
মৃতদেহ দেখলে গাটা কেমন শিউরে ওঠে। ঘাড় মোটকে মাথা উল্টো দিকে করে দিয়েছে, চোখ দুটো কেউ যেন উপড়ে নিয়েছে। হাত পায়ের আঙুলগুলো কেমন জানি বেঁকানো। মৃত মানুষের ঘাড় মটকানো ওই মুখ দেখলেই মনে হবে অস্বাভাবিক নরক যন্ত্রণার মধ্যে দিয়ে যেন মৃত্যু হয়েছে। এরপর পুরো বিষয়টার খোঁজ খবর করতে আমি পুরোহিত মশাইয়ের থেকে সেখানে 1-2 দিন থাকার অনুরোধ করতেই উনি, সে তুমি যদি কিছু করতে পারো তাহলে তো ভালোই। এ গায়ে তো ভয়ে পুরুষ মানুষেরা থাকতে চাইছে না। একে একে করে এক এক করে সবাই পালিয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা, তোমাকে আমার বাড়িতে থাকতে হবে। রাত্রে তোমায় কিন্তু আমি একা কিছুতেই থাকতে দিতে পারি না। বেশ বেশ, আপনার কথা মতন আমি আপনাদের বাড়িতেই থাকব। এরপর আমি সেই পুরোহিতের বাড়ি গিয়ে উঠলাম। ওখানে প্রায় সব বাড়ির সামনে সেই মশাল ধরানো দেখলাম, কিন্তু সেটা কি আগন্ত বিপদের থেকে রক্ষা করতে পারবে সেই সম্পর্কে কোনো ধারণা ছিল না। পুরোহিত মশাইয়ের বাড়ি যেতেই ওনার স্ত্রী আমাকে খেতে দিলেন। তখনকার দিনে যে আতিথেয়তা, তা এখনকার দিনে দেখা যায় না। সেই সময় মানুষের টাকা কম থাকতে পারে, কিন্তু মানবিকতা কোনো অংশে কম ছিল না। এরপর খেয়ে দিয়ে ঘরে বিশ্রাম করছে, ঠিক এমন সময় আমার ঘরে এসে পুরোহিত মশাইয়ের ভাই বললেন, আপনার আর কিছু লাগবে? আসলে বউটান আপনার থেকে শুনতে বলল। না না, আমার আর কিছু লাগবে না, জানিয়ে দিও বৌঠানকে। আচ্ছা, এই গাঁয়ের প্রতিটা বাড়ির সামনে মশালের আগুন ধরানো, এটার কারণ জানতে পারি? উত্তর দিতে যাব এমন সময় কানে ভেসে এলো অদ্ভুত একটা মিষ্টি সুর, যেটা শুনলে সব ক্লান্তি যেন এক নিমেষেই মিলিয়ে যাবে। হঠাৎ এরকম একটা অনুভূতি হতে থাকে, চারিদিকটা এক অশুভ শক্তির আগমনে কেমন জানি লাগতে থাকে। তোমাদের বলছিলাম না, বিভূতি এখানে আসতেই আমি একটা বিদঘুটে গন্ধ পাই। সেই সেই গন্ধটা আমি সেইবারও কেমন পেয়েছিলাম। আমাকে ছটপট করতে দেখে পুরোহিত মশাই বললেন, কি হলো ঠাকুর, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? আমাকে এক্ষুনি একবার বাইরে গিয়ে গোটা বিষয়টা দেখতে হবে। এই ক্ষমতা আমি আমার দেবীর থেকে পেয়েছি। আমি আগত বিপদের কথা আজ করতে পারি। কেমন করে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না এখন। আর এই বিপদ সম্পর্কে জানতে হলে আমাকে ঘরের বাইরে বেরোতে হবে। শোনো, তুমি তোমার দাদাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলবে। আমি একবার পুকুর পাড়ে যাচ্ছি, কেমন? এরপর আমি বেরিয়ে গেলাম সেখান থেকে। আগত বিপদের উপস্থিতিতে আমি মন্দিরের দিকে ক্রমশ এগোতে থাকলাম। এরপর মন্দির পেরিয়ে বাঁশ বাগানের মধ্যে যেতেই মনে হলো সেই অশুভ শক্তিটি আমাকে পিছন পিছন যেন অনুসরণ করছে। পুকুর পাড়ের কাছে গেছি, হঠাৎ এক শোঁ শোঁ শব্দ শুনতে পাই। পুরো বিষয়টা বুঝে ওঠার আগেই আমাকে সজোরে এক শক্তি আঘাত করে ছিটকে ফেলে দেয় পুকুর পাড়ের ধারে।
এরপর এক বিকট আওয়াজ দিয়ে বলল, তুই কে? এখানে কি করছিস? জানিস তোর সাথে কি করতে পারি আমি? একটু এদিক ওদিক চেয়ে দেখি এক মানুষ রূপী পিশাচ, যার চোখগুলো রাগে টকটকে লাল, পরনে সাদা বিধবা বেশের শাড়ি, বাগানের মধ্যে দিয়ে এই পুকুর পাড়ের দিকে একটু একটু করে আমার কাছে এগিয়ে আসছে। আমি তারনাথ তান্ত্রিক, এখানে ঘুরতে ঘুরতে এসে পৌঁছাই। তারপর এখানে আসতেই তোমার ব্যাপারটা সবটা শুনলাম। চলে যা এখান থেকে, না হলে তোকে শেষ করে দেব। তোরও পরিণতি বাকিদের মতন হবে। চলে যা, চলে যা এখান থেকে। এই বলে পিশাচটি এক অদ্ভুত ধরনের শীষের শব্দে কেমন জানি বশীকরণ করতে চাইল। কিন্তু আমি হলেন মধুসুন্দরী দেবীর শিষ্য। এইসব ভেলকি দেখিয়ে আর যাই হোক তোমাদের এই ঠাকুর মশাইকে বশ করতে পারবে না। আমিও মধুসুন্দরী দেবীর শেখানো মন্ত্র উচ্চারণ করতে থাকলাম। রিং ট্রিং ছেটে। সেই পিশাচ তো বেজায় ক্ষিপ্ত। একজন সাধারণ মানুষের উপর ওর বশীকরণ কোনো কাজে আসছে না দেখে একটু দূরে গিয়ে কালো জাদু উচ্চারণ করতে লাগলো। এরপর বাঁশবাগানের চারিপাশ থেকে অন্ধকার কোঠর থেকে ঝাঁকে ঝাঁকে পিশাচের দলেরা একে একে আমার দিকে এগিয়ে আসতে থাকে। কালো জাদুর রেশ বেশ তা বুঝতে পারলাম যখন সেই পিশাচের দলেরা আমার উপর চড়াও হলো। আমার মন্ত্র বলেও ওদের জব্দ করা যাচ্ছে না। এরপর প্রায় ধরাশয় হয়ে পড়েছি, এমন সময় পিছন থেকে, ঠাকুরমশাই, আমি এসে গেছি, আর ভয় নেই। এই বলে পুরোহিত মশাই তার বাড়িতে থাকা সেই মশালটি নিয়ে এসে আমার দিকে ছুঁড়ে দেয়। সেটি নিয়ে আমি সেই পিশাচদের কাছে নিয়ে যেতে সেই অশুভ আত্মারা একে একে ভয়ে কুঁকড়ে ওঠে, এক ভয়ানক চিৎকার করতে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই বলে একটু বিরতি নিয়ে ঠাকুরমশাই ভেতরে গেলেন। বাইরে ঝোড়ো হাওয়ার দাপটে দরজার পাল্লা বাড়ি খেতে লাগলো। ঠাকুরমশাই ঘরের ওপার থেকে আমাদের উদ্দেশ্যে বললেন, দরজার পাল্লাগুলো একটু দিয়ে দেবে, আমি আসছি। এরপর কিশোরী উঠে গিয়ে দরজার পাল্লাটা দিল। আমরা দুজনে একটু বাইরে গেলাম সিগারেট খেতে। আমাদের সিগারেট খাওয়ার জন্য যে ঠাকুরমশাই উঠে গেলেন তা বলাই চলে। উনিও জানেন আমরা তার সামনে কখনোই সিগারেট খাই না। এরপর কোনো রকমে সিগারেট ধরিয়ে কিশোরী বলল, বুঝলে বিভূতি, তোমার সাথে ওই নিশাকার পিশাচের কি সম্পর্ক সেটা জানতে না পারা পর্যন্ত কেমন জানি লাগছে। সে কি শুধু তোমার? ওই একই অবস্থা আমারও। এরপর সিগারেট শেষ করে আমরা ঘরে গিয়ে বসলাম। ওইদিকে ঠাকুরমশাইকে দেখলাম আমাদের জন্য এক বাটি মুড়ি তেল দিয়ে মেখে নিয়ে এসেছেন। তিনি বললেন, আজকে তো বাড়িতে সেই রকম কিছু নেই, এটাই খাও দেখি। এরপর কিশোরী একগাল মুড়ি চিবোতে চিবোতে বলল, কি যে বলছেন, এই অনেক, এই নিন আপনার জন্য। ঠাকুরমশাই একটা সিগারেট ধরিয়ে বললেন, তাহলে আবার গল্প শুরু করা যাক। পুরোহিত মশাইয়ের হাতে থাকা ওই আশ্চর্য মশালের শক্তিতে এবার বুঝলাম কেন প্রতি ঘরের বাইরে মশাল জ্বালানো ছিল। মা আদ্যা মায়ের আশীর্বাদী এই যজ্ঞের আগুনে
নিশাকার পিশাচটি ঘরের মধ্যে থাকা কারোরই ক্ষতি করতে পারে না, কিন্তু ঘরের বাইরে থাকা মানুষদের সেই মোহ আচ্ছন্ন শিসের মাধ্যমে নিজের কাছে ডেকে তারপর তাদের নৃশংসভাবে মারত। কিন্তু একটা জিনিস নিয়ে তখনও মনে সন্দেহ জন্মাতে জিজ্ঞেস করলাম, তুই কে? এই গায়ের পুরুষদের উপর শুধু কেন নিজের অশুভ শক্তির প্রয়োগ করছিস? কি ক্ষতি করেছে এরা তোর? কিসের রাগ তোর এদের উপর? তোদের কাউকে ছাড়বো না আমি, শেষ করে ফেলবো। কি ভেবেছিস এইভাবে আমাকে আটকাবি? আমার পিশাচ দলকে শেষ করবি? আমি নিশ্চিহ্ন করে দেব সব। মায়ের শুভ শক্তির সামনে তোর এই অশুভ শক্তি পেরে উঠবে না, আশা করি সেটা বুঝতেই পেরেছিস। আমার কথায় রেগে চোখ দুটো কেমন জানি ভেতরের দিকে ঢুকে যেতে থাকে। তারপর হঠাৎ পিশাচটি একটা বিকট হাসি এসে পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে তার হাত থেকে মশালটা ছিটকে ফেলে দেয়। আমি কিছু করার আগেই সেই পিশাচটি পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে জাপটে ধরে তার ধারালো নখ দিয়ে পুরোহিত মশাইয়ের চোখ দুটো উপড়ে নেয়। তারপর পুরোহিত মশাইয়ের ঘাড় মোটকে বেঁকিয়ে দিল নিমেষের মধ্যে। আজও সেই দিনের কথা মনে পড়লে পুরোহিত মশাইয়ের আর্তনাদ কানে বেজে ওঠে। ভিতর থেকে কেমন জানি আটকে উঠি। পুরোহিত মশাইয়ের সেই শরীর মাটিতে লুটিয়ে থাকতে দেখে ভিতর থেকে আটকে উঠবে সারা শরীর। এরপর ঠিক করলাম আর নয়, এবার এই পিশাচের কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই বলে আমি মধু সুন্দরী দেবীর শেখানো নিশি বশীকরণের সেই শক্তিশালী মন্ত্র প্রথমবারের মতন জপ করতে লাগলাম। ওম ক্লিম ক্লিম হুম হুম ক্লিম স্বাহা। মন্ত্রটা যে কাজে আসছে তা বুঝতে পারছিলাম। দেখি আস্তে আস্তে সেই নিশাকার পিশাচ নিজের শক্তি হারাতে লাগলো, সাথে চিৎকার করে বলতে থাকলো, ছেড়ে দে আমাকে, ভালো হবে না বলছি, ছেড়ে দে, ছেড়ে দে। সেই বিকট গোঙানির শব্দে আমার হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে যায়, কিন্তু আমি মন্ত্র বলা থামালাম না। এরপর কোনো রকমের সাহস জুগিয়ে বললাম, তোকে আমি আমার মন্ত্র বলে আটকে রেখেছি, তুই আর কিছুটি করতে পারবি না। আমি চাইলে আজই এক্ষুনি তোকে শেষ করে দিতে পারি। আমাকে ছেড়ে দে, আমি নিশ্চিহ্ন হতে চাই না এইভাবে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আমি এভাবে শেষ হতে চাই না, ছেড়ে দে। সেই পিশাচটি একটু নরম সুরে অনুরোধ করতে লাগলো। তখন আমি আমার কণ্ঠস্বর ভারী করে বললাম, কে তুই? কি বা তোর পরিচয়, সবটা বল, বল বলছি। কষ্ট হচ্ছে আমার, আমাকে ছেড়ে দাও, আর পারছি না, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এই বলে আমি আবার সেই মন্ত্র জপ করতেই চিৎকার করে উঠে বলল,
বল তাহলে, তবেই তোর নিষ্কৃতি। না হলে তোকে নিশ্চিহ্ন করতে আমার বেশি সময় লাগবে না। বলছি বলছি, আমার উপর ওই মন্ত্র জপ করিস না। কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে। আহ, আহ, আমি আমি এই গাঁয়েই থাকতাম বেশ কিছু বছর আগে। আমার মেয়ের যখন 1.5 বছর বয়স, তখন আমার স্বামী মারা যায় হঠাৎ। কিভাবে মারা গেল তোর স্বামী? না, জানি না। যতদূর মনে হয় নিশির ডাকে। এই বাঁশ বাগানে, ওই পুকুর পাড়ে ওর নিথর দেহ পাওয়া যায়। যেদিন ঘটনাটি ঘটে, বলেছিল কেউ যেন ওকে ডাকছিল। তারপর তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়, আর ফেরেনি সেদিন, আর ফেরেনি। তারপর তারপর কি হলো? আমি আর আমার মেয়ে সেখানেই থাকতে লাগলাম। একা হাতে আমি আমার একমাত্র মেয়েকে মানুষ করার সিদ্ধান্ত নিই। ঠিক করি, এই গ্রামের লোক আমার মেয়ের জীবন আর 5টা সাধারণ মেয়ের মতন অতিবাহিত করতে দেবে না। ওকে অনেক অনেক লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুলব। কিন্তু যা ভাবা হয় সেটা কি সবসময় বাস্তবে পরিণতি পায়? পায় না। পিতৃহারা মেয়েকে দেখে এই গাঁয়ের পুরুষেরা যেন লালসার নজরে দেখতে লাগলো। এরপর গ্রামের সমস্ত পুরুষ মানুষেরা আমাদের সাথে খারাপ ইঙ্গিত ব্যক্ত করার চেষ্টা করে। আমি একা হাতে আমার মেয়েকে বড় করে তুলতে থাকি। স্বামীর ভিটে মাটি ছেড়ে কোথায় বা যাব? এখানে এই সব সহ্য করে পড়ে রইলাম মা মেয়েতে। একদিন রাত্রে আমরা বাড়ি ফিরছি। এই গ্রামের কিছু শয়তান লম্পট নেশার ঘোরে হিংস্র প্রাণীর মতন লোভ লালসার সাথে আমাদের উপর চড়াও হয়। এরপর আমার মেয়েকে হিংস্র শিয়ালের মতন ওই বাঁশ বাগানের ভেতরে নিয়ে যায়। তারপর তারপর ওরা আমার মেয়েকে মেরে ফেলে। আমার চোখের সামনে আমার মেয়েকে ছটফট করতে দেখি, কিচ্ছু করতে পারি না। শুধুই মেয়ের মৃত্যুর প্রতীক্ষায় চেয়ে থাকতে হয়। এরপর এরপর সেই শরীরটা আমার কোলে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি শুধু আমার মেয়ের মৃত্যুর অপেক্ষায় চেয়েছিলাম, আর কিচ্ছু করার ক্ষমতা আমার ছিল না। সবটা শুনে আমি বেশ দুঃখিত। তোমার সাথে আর তোমার মেয়ের সাথে যা যা হয়েছে তা সত্যি খুব কষ্টের। কিন্তু তোমার পরিণতি এরকম হলো কিভাবে বলো? হ্যাঁ হ্যাঁ, বলছি আমি। মেয়ের লাশের পাশে বসে যখন কাঁদছিলাম, তখন কে যেন আমাকে ডাকলো অন্ধকারের ওপার থেকে। কি রে, খুব কষ্ট হচ্ছে তোর? এদিকে আয়। কে বলছো? আমি বলছি রে, তোর সমস্ত কষ্ট হরণ করার জন্য আমাকে পাঠানো হয়েছে। আয়, এইদিকে আয়। কিচ্ছু হয়নি তোর, আমি আছি তো। ওই মধুর সুরের টানে ভেসে গেলাম যেন। আমি বললাম, সত্যি সত্যি তুমি আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে?
একবার এসে দেখ, দেখবি সব কষ্ট চলে গেছে। আর কি ভাবছিস? হাই বলছি। আসছি, আমি আসছি। এরপর সেই ডাকে দুবারের বেলায় সাড়া দিয়ে এগিয়ে যেতেই আয়, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। তারপর কিচ্ছু মনে নেই। এরপর যখন আমার জ্ঞান ফেরে, দেখলাম আমি এক অন্য আমিতে পরিণত হয়েছি। উপলব্ধি করতে পারলাম আমি আর এখন নিছক এক সাধারণ মানুষ নয়। কে ডাক দিয়েছিল ওনাকে? নিশি? ঠিকই শুনেছ, নিশিতে ডাক দিয়েছিল। মনে করা হয় এই নিশির ডাকে যে সাড়া দেয় সেও নাকি নিশিতে পরিণত হয়। তার জন্য দেখবে গুরুজনেরা বলে যে হুট করে রাত্রে কেউ ডাকছে মনে করে প্রথম ডাকেতেই সাড়া দিতে নেই। তাই 3 বারের বেশি ডাকার পরই নিশ্চিত হয়ে তারপর সাড়া দিতে হয়। মনে করা হয় নিশির ডাকে ভুল করে সাড়া দিলে সেটা বিপজ্জনক হতে পারে। আর নিশির ডাকে সাড়া দিয়ে একা গেলে সেক্ষেত্রে তো মৃত্যুও নিশ্চিত। তারানাথের থেকে পুরোটা শুনে বললাম, হ্যাঁ হ্যাঁ, ঠাকুমার কাছে এই নিশির বেশ কয়েকটা গল্প শুনেছিলাম ছোটবেলায়। তার মানে এই নিশি সত্যিকারেরই রয়েছে? আমার এই কথা শুনে ঠাকুরমশাই মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আবার গল্প বলা শুরু করলেন। এরপর আর পুরোটা বুঝতে অসুবিধে হলো না। পিশাচটি বলল, জ্ঞান ফিরে বুঝতে পারলাম আমি আর আগের মতন সাধারণ মানুষ নেই। মনে হতে লাগলো আমার মধ্যে এক অদ্ভুত শক্তি এসেছে। ঠিক করি আমি আমার মেয়ের মৃত্যুর বদলা নিয়েই ছাড়বো, গাঁয়ের কাউকে ছাড়বো না। এরপরে একে একে সেই সবের প্রতিশোধ নিতে থাকি। এরপর আমি হয়ে উঠলাম এই গ্রামের নিশাকার পিশাচ। নিশাকার পিশাচ। কিন্তু একটা সময় পর তো তোর প্রতিশোধ নেওয়া যখন শেষ হলো, থামলি না কেন তুই? শক্তির মায়া আর প্রতিশোধের খিদে না মেটায় ঠিক করি এই গ্রামের সমস্ত পুরুষদের মারতে থাকবো, কাউকে বাঁচতে দেব না। এই গ্রামকে নিশ্চিহ্ন করে তারপর শান্তি পাবো। আর তাছাড়া নিশি যখন আমাকে এই শক্তি দেয় তখন এই গাঁয়ের ক্ষতি করার দায় আমার উপরই আসে। তুই আজকে আমার সামনে পুরোহিত মশাইয়ের মতন একজন ভালো মানুষকে মেরে ফেললি। তোকে তো এইভাবে আর ছেড়ে দেওয়া যাবে না। আবার না হলে তোর এই শক্তির খিদেতে এই গাঁয়ের আরো নির্দোষ মানুষ মারা যাবে। আমাকে ছেড়ে দে, আমি এই গাঁ ছেড়ে চলে যাব, আর কোনোদিন কারুর ক্ষতি করার জন্য ফিরে আসবো না। বলছি তো, যেতে দে। কষ্ট হচ্ছে আমার, যেতে দে, ছেড়ে দে আমাকে। কিন্তু তোর কথায় এত সহজে বিশ্বাস করব কি করে? তোকে তো এভাবে ছেড়ে দিতে পারি না আমি। আমাকে শেষ করে ফেলিস না। আমি কারোর ক্ষতি করলে তুই আমাকে পরের বার শেষ করে দিস। এখন যেতে দে, যেতে দে। সেই নিশাকার পিশাচের কথায় সম্মতি দিয়ে শেষমেশ ওকে ছেড়ে দিলাম।
মানছি সে শক্তির মায়ায় যা করেছে তার কোনো ক্ষমা হয় না, কিন্তু এটাও মানতে হবে সেই নিশাকার পিশাচ এবং তার পরিবারের সাথে যে অন্যায় হয়েছিল তাতে সে কিছুটা বাধ্য হয়েই এরকম করেছে। ফলত ওর কথায় বিশ্বাস করে ওকে মুক্তি দিয়ে দিলাম। পরদিন পুরো ঘটনাটা গ্রামবাসীদের সামনে আসতে তারা বেশ ভরসা পায় এবং আনন্দের সাথে জানায়। গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ, যারা নিজেদের ভিটে মাটি ছেড়ে চলে গেছে তাদের আবার এই গাঁয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। এখন থেকে আর কোনো ভয় নেই এই গাঁয়ে। পুরোহিত মশাইয়ের মৃত্যুর পর মন্দিরের সমস্ত দায়ভার এসে পড়ে তার ছোট ভাইয়ের উপর। আমাকে ওনার ছোট ভাই নমস্কার জানিয়ে বলে, এই গায়ের মানুষকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ ঠাকুরমশাই। এখন থেকে আমি এই মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে আছি। ভবিষ্যতে কোনো রকম অসুবিধা হলে আমাকে জানাতে দ্বিধাবোধ করবেন না, কেমন? তুমি তোমার দাদার মতন খুব ভালো একজন পুরোহিত হবে, আমি জানি। তোমাদের যা গেছে তা হয়তো আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে চিরটা কাল থাকবো। তারপর আমি বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসি। আসার সময় সেই মন্দিরে গিয়ে মহামায়া আদ্যা শক্তি মাকে প্রণাম করে যে কাজটা বাকি ছিল সেটা করলাম। এরপর সেই গায়ে তারপর থেকে আর কোনো দিন নিশির ডাকে কারো প্রাণ যায়নি, বা অন্য কোনো খবর আমি অন্তত শুনিনি। তা কিশোরী, গল্প তো শেষ। এত চিন্তিত লাগছে কেন হে? কিন্তু একটা কথা কিছুতেই বুঝছি না। এই কথা বলে কিশোরী যেই ওর প্রশ্ন করতে যাবে, ঠাকুরমশাই ওকে থামিয়ে বললেন, আমি জানি তোমরা ভাবছো সেই নিশাকার পিশাচ হঠাৎ হঠাৎ করে এত বছর পর কিভাবে ফিরে এলো, আর তার সাথে বিভূতি কিভাবে জড়িয়ে পড়ল। কি তাই তো? ওটা কোনো গল্প নয়। কতবার যে তোমাদের বলেছি, নেহাত আমি গল্পের ছলে সবটা বলি, কিন্তু প্রত্যেকটাই আমার জীবনে কোনো না কোনো সময়ে ঘটে যাওয়া সত্যি ঘটনা। তোমাদের তো বললামই সেই পিশাচটিকে আমি মারিনি, ওকে আমি আমার মন্ত্র বল থেকে মুক্ত করে দিয়েছিলাম। আচ্ছা বিভূতি, তোমাদের ওখানে কারো কি এই কদিনে অস্বাভাবিক মৃত্যু হয়েছে? অস্বাভাবিক মৃত্যু? অনেক ভেবে বললাম, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে ঠাকুরমশাই। সপ্তাহ 2 আগে পাশের পাড়াতে 1 বছর 25-এর ছেলে মারা যায়। আমার স্ত্রী বলেছিল ওকে ওদের বাড়ির এক কুয়োর মধ্যে পড়ে থাকতে দেখা যায়। আর ওর মুন্ডুটা কেউ যেন মোটকে ঘুরিয়ে দিয়েছিল, আর চোখ দুটো উপড়ানো ছিল। ঠাকুরমশাই কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করলেন, কুয়োর মধ্যে? আচ্ছা, তোমার বাড়িতেও কুয়ো রয়েছে কি? ঢোক গিলে ভয়ের স্বরে বললাম, হ্যাঁ, জানলার সামনেটাতেই রয়েছে। কেন বলুন তো? নিশাকার পিশাচ সাধারণত জলাধারের আশেপাশে মানুষকে মারে। হয়তো আশেপাশে এখন পুকুর জলাধার কমে যাওয়ায় ওই কুয়োর আশেপাশে মারছে। তোমাকে যে নিশি ডেকেছে তার সাথে নিশাকার পিশাচের মিল থাকায় কিছুটা আন্দাজ করতে পারলাম। আবারও কি সেই পিশাচ আসতে পারে? আসতে পারে কি হে কিশোরী, আসবেই। খুব ভাগ্যের জোরে বেঁচে গেছে বিভূতি।
ওর স্ত্রীর সাথে থাকায় নিশি ওর কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু ওর ডাকে সাড়া দেওয়ায় বিভূতির শরীর এত খারাপ হয়ে পড়ে। ভয় পেও না, এটা নাও। এরপর যেমনটা বলছি ঠিক তেমনটি করবে। মন খুব একটা ভালো ছিল না। এরপর কোনো রকমে মনটাকে শান্ত করে আমি আর কিশোরী বেরোলাম তারানাথের বাড়ি থেকে। যাওয়ার সময় ঠাকুরমশাই বললেন, পরের সপ্তাহে জানিও আমার সেটি কাজে এলো কিনা। বাড়ি যেতেই স্ত্রী আমাকে দেখে, সারাদিন কোথায় ছিলে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি কেমন আছো আর একা একা এলে কিভাবে? এরপর স্ত্রীকে শান্ত করিয়ে আমি সবটা বললাম। তারপর ও তো ভয়ে শিউরে উঠেছে দেখে ওকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করো না, ঠাকুরমশাই আমাদের সাহায্যের জন্য এইটা দিয়েছেন। এরপরে ঠাকুরমশাইয়ের কথা মতন সব কিছু করলাম। এরপর স্ত্রী রাত্রি খেতে দিল। খাবারের প্রতি অরুচিভাবটা একদম চলে গেছে। খেতে খেতে সেই এক কথা মাথায় এলো, সেই নিশাকার পিশাচকে নিয়ে। রাত্রে শুয়েছি দুজনেই, কিন্তু কারোরই ঘুম আসতে চাইল না। ভয়ে ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগলো। এরপর হঠাৎ ঘরের আলো চলে যায়। দরজা খুলে দেখি গোটা পাড়া অন্ধকারে ডুবে গেছে। হঠাৎ মনে হলো কেউ যেন আমাদের দিকে এগিয়ে আসছে। কানে ভাসতে লাগলো, কিরে এলি না? আয় আয় এদিকে। ভয়ে চিৎকার করে উঠে, কে কে বলছো? কে বাঁচাও! আমার স্ত্রী কি হয়েছে জিজ্ঞাসা করতে ওকে জানলার দিকে ইশারা করলাম। ও দেশলাই জ্বালিয়ে মোমবাতিটা জ্বালালো। জানলার দিকে নিয়ে যেতে কিছুই দেখা গেল না। এরপর শুধু একটা বুক কাঁপানো আর্তনাদ। পরের সপ্তাহে রবিবার সন্ধেবেলায় কিশোরী বাড়িতে এসে বলল, কি হে বিভূতি, চলো তাহলে যাওয়া যাক। কি হলো বিভূতি, কাজে এলো জিনিসটা? কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাই ঠাকুরমশাই। আপনি আমাকে যে খড়িমাটি দিয়েছিলেন, বাড়ি গিয়ে সেটা দিয়ে বাড়ির চারপাশে গণ্ডি কাটতে কাটতে মা আদ্যাশক্তি মহামায়ার নাম জপ করছিলাম। তারপর ওনাকে রাত্রের পুরো ঘটনাটা বললাম। আমরা সেদিন আর ঘর থেকে বেরোইনি। পরের দিন বেরিয়ে দেখি ওই পিশাচটি বাড়ির সামনেই পড়ে রয়েছে। দেখলে সারা শরীর ভয়ে কুকড়ে উঠবে। পরনে সাদা শাড়ি, চোখগুলো বেরিয়ে এসেছে, ধারালো আর বড় বড় নখ। এ তো ঠাকুর মশাইয়ের বিবরণ দেওয়া নিশাকার পিশাচের মতো। তার মানে বিশ্বাস হলো এইবার? আমি আর যাই হোক মিথ্যে বলি না। আমি হলাম তারানাথ তান্ত্রিক।